আওয়ামী লীগ নিষিদ্ধ বিচার দাবিতে শাহবাগ অবরোধ, আন্দোলনকারীদের স্লোগানে স্লোগানে প্রতিবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার, সবাইকে ধৈর্য ধরার আহ্বান। স্বৈরাচারের দোসরদের দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য তারেক রহমানের। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন সোমবার, ফেসবুকে স্ট্যাটাসে চিফ প্রসিকিউটর। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং দলটির নেতাদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে আন্দোলনকারীরা। বিকেল 4:45টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে নেতৃত্ব দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে একই দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সমাবেশ করেন তারা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ছাত্র জনতা। এর আগে সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করে এনসিপি। বৃহস্পতিবার রাত থেকে এনসিপি সহ কয়েকটি সংগঠন সেখানে অবস্থান কর্মসূচি শুরু করে। এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এটাকে রিওপেন করার চেষ্টা করেন না। বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে, বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, বিকেল 4:45টার দিকে এই অবরোধ শুরু হয়, এখন সেখানে কি অবস্থা জানাবেন এবং কোন কোন নেতাকর্মী সেখানে উপস্থিত রয়েছেন? আনোয়ার সাদাত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে কর্মসূচি পালন করছে, অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এই অবরোধ কর্মসূচি শাহবাগ মোড়ে বিকেল 4:30-5টা নাগাদ শুরু হয়েছে, এখনও কিন্তু চলমান। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা আলাদা আলাদা বা একত্রিত হয়ে এই শাহবাগে অবস্থান নিয়ে তারা নিজেদের মতো ব্যানার, প্লাকার্ড, ফেস্টুন নিয়ে তারা অবস্থান করছে এবং নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন। তবে আমরা যেসব প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি সেখানে যেসব স্লোগান লেখা আছে এবং তারা যেসব স্লোগান দিচ্ছেন, এর মধ্যে মূল দাবি বা মূল কথাই কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবি এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি। এবং জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদ কার্যকর করতে এবং বাস্তবায়ন করতে। পাশাপাশি কিন্তু এছাড়াও আরও অনেক সামাজিক সংগঠন আছে যারাও এখানে অংশ নিয়েছেন, যেমন জুলাই মঞ্চ এখানে অংশ নিয়েছে। তারাও কিন্তু জুলাই আন্দোলনে যেসব আহত হয়েছেন তাদেরকে নিয়ে কাজ করছেন এবং তাদের আহ্বানে কিন্তু অনেক আহত সদস্যরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি যারা নিহত হয়েছেন যেসব পরিবারের সদস্যরা, তাদের সেই পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত হয়েছেন, যে উদ্দেশ্যে তাদের পরিবারের সন্তানেরা, ভাই বোনেরা রক্ত দিয়েছেন, সেই রক্ত যেন বৃথা না যায়, সেই রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগ যেন পুনরায় ফিরে আসতে না পারে, পুনর্বাসিত হতে না পারে, সেদিকে তারা যে সজাগ আছেন, সচেতন আছেন, সেই ব্যাপারটা, সেই কথাটা কিন্তু বারবার করে তারা তাদের স্লোগান এবং দাবির মধ্যে তুলে ধরছেন। তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এবং সরকারকে নাড়া দিচ্ছেন যেন সরকার 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার একটি প্রজ্ঞাপন বা সরকারি যে নির্বাহী আদেশ সেটি ঘোষণা করেন। এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সেরকমটাই কিন্তু তার সমাবেশের ভাষণে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হচ্ছে তারা রাজপথ ছাড়বেন না।
এই শাহবাগ ব্লকেট দেওয়ার আগে কিন্তু এনসিপির আয়োজনে রাজধানীর হেয়ার রোডে মানে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই একটি সমাবেশ করে এনসিপি। সেই সমাবেশে এনসিপির আয়োজন বা এনসিপির আহ্বান থাকলেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল মত সেখানে কিন্তু অংশগ্রহণ করেছিল। সেই সব রাজনৈতিক নেতাকর্মীরা যারা এখন এই শাহবাগ ব্লকেটের সাথে উপস্থিত আছেন তারা কিন্তু সেখানেও সেই সমাবেশে উপস্থিত ছিলেন। সেখান থেকে কিন্তু হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচি ঘোষণা করেন যে এই দাবি নিয়ে তারা শাহবাগ ব্লকআউট করবেন এবং তিনি অভিহিত করেন যে এটা তাদের দ্বিতীয় অভ্যুত্থান হতে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত সরকার এই দাবি মেনে নিচ্ছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করছেন তারা শাহবাগ মোড় অবরোধ করে রাখবেন এবং শাহবাগ মোড়ে রাজপথে তারা অবস্থান করবেন। এই এনসিপির এই প্রস্তাবনা বা এনসিপির এই দাবির সাথে সহমত পোষণ করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা দেখছি জামায়াতে ইসলামী বাংলাদেশ, ছাত্র শিবির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপুল পরিমাণ নেতাকর্মী তারা যোগ দিয়েছেন এবং তারাও এনসিপিকে সমর্থন জানিয়ে বলছে। আনোয়ার সাদাত নূর জানাচ্ছিলেন শাহবাগ থেকে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের ২ নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানকার পরিস্থিতি জানবো, আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, সেখানকার পরিস্থিতি কি জানাবেন? ৬টা থেকে যে সড়ক অবরোধ সেটি এখনো কিছুক্ষণ আগেই মূল সড়কের একাংশ ছেড়ে দিয়ে এখন শিক্ষার্থীরা সড়কের পাশে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যে শিক্ষার্থী এবং নেতাকর্মীরা আছেন তারা বিকাল ৫টার দিকে ৫:৩০টার দিকে একটি মিছিল নিয়ে ২ নম্বর গেটের ১৬শহর এলাকা থেকে মিছিল নিয়ে যে ২ নম্বর গেট সড়ক মূল সড়ক সেখানে অবস্থান নেন এবং সেখানে প্রতিবন্ধকতা তৈরি করে সড়কে অবস্থান নিয়ে তারা তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি অর্থাৎ ৮ মাস ধরে যে দাবিতে তারা আসলে সরকারকে নানা সময় বলে আসছেন নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা হয় সরকারিভাবে, সেই দাবিটি তারা জানিয়েছেন। এবং গতকাল রাত থেকে যে আন্দোলনটি শুরু হয়েছে সেটির গতকাল রাতেও আমরা দেখি চট্টগ্রাম মহানগরীতেও নিউ মার্কেট এলাকায় জড়ো হয়ে তারা বিক্ষোভ করেছিলেন, মিছিল করেছিলেন। আজকে বিকেলের পর থেকে এই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়া এবং সেই দাবি দেওয়া যদি এক দফার যে দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের বিক্ষোভ কর্মসূচি, সড়ক অবরোধ আরো কঠিনতর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তবে সড়ক থেকে কিছুটা সরে যাওয়ায় মানুষের যে ভোগান্তি তৈরি হয়েছিল, সড়ক জুড়ে যে যানজট তৈরি হয়েছিল, যানবাহন যে ঠাঁই দাঁড়িয়েছিল সেটি কিছুটা কমতে করেছে। তবে এখন পর্যন্ত যেহেতু ১ ঘন্টার কিছু সময় ধরে এই অবরোধ কর্মসূচিটি ছিল ফলে তারা এখন যেহেতু তারা একপাশে অবস্থান নিয়েছে সেক্ষেত্রে কিছুটা ভোগান্তি লাঘব হয়েছে মানুষের। তারা একপাশে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং বারবার একই দাবি তুলছেন এবং তারা বলছেন সরকারের যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে তারা চিহ্নিত করে তারা বলছেন এই দাবি দ্রুত মেনে নেওয়া। ধন্যবাদ। আব্দুল্লাহ রাকিব জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার স্বৈরাচারের সহযোগীদের দেশ ত্যাগে সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে রাজধানীর খামারবাড়ির পার্ক অডিটোরিয়ামে খ্রিস্টান সম্প্রদায়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ি বার্ক মিলনায়তনে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। সারা দেশ থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের ক্লান্তিলগ্নে ধর্ম নিয়ে বিভাজন না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে, আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সত্যিকার অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচারদের দোসরদের দেশত্যাগে সুযোগ করে দিচ্ছে বর্তমান সরকার। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে
স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করতে পারছে কিনা তা নিয়ে মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। স্বৈরাচার বিদায়ের পর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন সোমবার দাখিল করবে তদন্ত সংস্থা। এছাড়াও চাংখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ আগামী সপ্তাহে ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুক্রবার ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রিপোর্ট দাখিলের পর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। ইতিমধ্যে চাংখারপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে। এর মাধ্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে 6.5 ঘন্টার অভিযানের পর ভোর 6:45টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাতে অভিযানে গিয়ে অবরুদ্ধ অবস্থায় পড়েন পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার রাত 11:30টা নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারের জন্য তার দেওভোগের বাড়িতে যায় পুলিশ। খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আইভীর সমর্থকরা বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন পুলিশ সদস্যরা। রাতভর পুলিশ আইভীর কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ভোরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাড়িতে প্রবেশ করেন। ভোর 6:45টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইভী দাবি করেন, পরোয়ানা না দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বিবি রোডে কালীবাজার এলাকায় পুলিশের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে জিজ্ঞাসাবাদের জন্য আইভীকে নেওয়া হয় পুলিশ সুপার কার্যালয়ে। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবি রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদালত শিক্ষা মামলা রুজু আছে। পুলিশ জানিয়েছে আইভীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বনানীতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ হত্যায় অভিযুক্ত স্কলার্স ইউনিভার্সিটির ছাত্রী টিনাকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার ভোরে নর্দা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ফারিয়া হক টিনাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হয়। এ নিয়ে এই ঘটনায় আলোচিত 2 নারী শিক্ষার্থীর মধ্যে একজন গ্রেপ্তার হলেন। 19 এপ্রিল স্কলার্সের 2 ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্ক হয় তারই বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। এক পর্যায়ে 2 পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মীমাংসা করে, তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভারত পাকিস্তান সংঘাতের কারণে বাংলাদেশের হজ ফ্লাইটে কোনো প্রভাব পড়বে না। এছাড়া শিডিউল বিপর্যয় হলে বা বিমানে সিট খালি গেলেও শেষের দিকে চাপ বাড়বে না, এমনটি জানিয়েছে ঢাকার হজ অফিস। নতুন ভিসা আবেদনকারীরাও কোটা অনুসারে ভিসা পাবেন বলে জানানো হয়েছে। 4292 জনের বিমানের টিকিটের পে অর্ডার না করায় 20 এজেন্সিকে নোটিশ দিয়েছে হজ অফিস। গেল মাসের 29 এপ্রিল শুরু হয় হজ যাত্রা। 10 দিনে 89 ফ্লাইটে মক্কা পৌঁছেছেন 36,013 জন। শুক্রবার 3 ফ্লাইটে যাচ্ছেন আরও 1200
78 জন। তবে ভারত পাকিস্তান সংঘাতে হজ ফ্লাইট নিয়ে কিছুটা দুশ্চিন্তায় বাকি 50,000 হজ প্রত্যাশী। হজ অফিস বলছে এ সংঘাতে হজ যাত্রায় প্রভাব পড়ার সম্ভাবনা কম। যেহেতু এটা একটি দ্বিরাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং বর্তমানে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে ভারত পাকিস্তান কেন্দ্রিক যে উত্তেজনাটা রয়েছে, এর মধ্যে আসলে আমরা গত দুদিনে কিন্তু আমাদের ফ্লাইটগুলো একদম নির্বিঘ্নে নির্ধারিত সময়ে পৌঁছে গেছে এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আগামী দিনের ফ্লাইটগুলো এরকম নিরাপদ এবং নির্বিঘ্নে পৌঁছে যাবে। বেসরকারি মাধ্যমে যাওয়া হজযাত্রীদের মধ্যে এখনও 4,292 জনের বিমানের টিকিটের জন্য প্রি অর্ডার করেনি বিভিন্ন এজেন্সি। নোটিশ দেওয়া হয়েছে 20 এজেন্সিকে। আগামী দিন 3টায় বিমান কর্তৃপক্ষের সাথে প্লাস যে এজেন্সিগুলো এখনও টিকিট করে নেই তাদেরকে নিয়ে আমাদের একটা মিটিং হবে মতিঝিল বিমান অফিসে। আমরা আশা করছি এই সমস্যাটিও খুব শিগগিরই ইনশাল্লাহ সমাধান হবে। এছাড়া ভিসা রিপ্লেসমেন্টে তথ্য ভুলের অভিযোগ রয়েছে বেশ কিছু এজেন্সির বিরুদ্ধে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশিরভাগ জেলায় মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বইছে। শুক্রবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা মাপা হয় 41.2 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস, তবে এরপর নামতে পারে বৃষ্টি। সপ্তাহখানেক আগেও সূর্যের এমন প্রখরতা ছিল না। কয়েকদিন ধরে সকাল থেকে তীব্র গরমের অনুভূতি চুয়াডাঙ্গায়। এতে দিনের বেশিরভাগ সময় ছাতা নিয়ে চলতে হচ্ছে ঘরের বাইরে বের হওয়া মানুষকে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এ জেলায়। আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে, এরপর নামবে বৃষ্টি। এই যারা ভ্যান রিক্সা চালি খায় তাদের যে কি কষ্ট এই রোদ গরমে, আর সচ্ছে না। দেখছেন না কি গরম, এত পরিমাণ গরম নিয়ে বাইরে থাকা যায়? সাধারণ মানুষ অনেক কাজ করে, তারা এই গরমে রোদ্রে কি করে কাজ করবে এবং তাদের সংসার কিভাবে চলবে। ভ্যাপসা গরমে জনজীবন ব্যাহত হচ্ছে মেহেরপুরে। সকাল থেকে শুরু হয় প্রখর রোদ, দুপুরের গরম থাকে সবচেয়ে বেশি। চুয়াডাঙ্গার পাশের এই জেলায় শুক্রবার দুপুর 12টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস। সুন্দর রোদ, বাইরে গরম, রাত পা মনে হচ্ছে জ্বলছে আরাম ভাব, আর এত পরিমাণ তাপ সহ্য করা যাচ্ছে না। একই সময় রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় 37.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 37%। দুই মিলে চরম অস্বস্তি, বিশেষ করে খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেশি। তাপমাত্রা এত যে আমরা চালানো যাচ্ছে না গাড়ি, একটু যদি চালাচ্ছে আবার যে একটু ছামাতে কোনো গাছ চালাতে যায় রেস্ট করতেছে। প্রচণ্ড গরম অস্থির হয়ে যাচ্ছে, বৃষ্টি বাদল নাই, বৃষ্টি বাদল হলে ভালো হয়। শুক্রবার দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি। আর্দ্রতার কারণে অস্বস্তি বেশি, এতে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে কম। সাগর লাগোয়া কুয়াকাটায়ও মৃদু তাপপ্রবাহ। শুক্রবার তাপমাত্রা রেকর্ড করা হয় 37.1 ডিগ্রি। গরমে রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।